এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। সাজেক কাসালাং বনভূমি অঞ্চল, বাংলাদেশ। ধরণীতে সন্ধ্যা পেরিয়ে রাত্রি নামার প্রায় 3 ঘন্টা কেটে গেছে। দিনের আলো নিভে যাওয়ার সঙ্গে সঙ্গেই কাসালং অরণ্যের উপর নেমে এসেছে এক অপার্থিব অন্ধকার। গুমট মেঘে ঢেকে থাকা ভারী কালো আকাশটা হঠাৎই বিদ্যুতের ঝলকে কেঁপে উঠল। বজ্র গর্জনে থরথর করে কেঁপে উঠল অরণ্যের বুকে লুকিয়ে থাকা অসংখ্য প্রাণী। সেই সাথে ডেকে উঠল ভয়ানক শব্দে, যেন অগ্রিম কোনো পূর্বাভাস তাদের ইন্দ্রিয়ে আঘাত করেছে। সকল জন্তুর সমস্বরে কেমন চিৎকার করে আতঙ্কিত আর্তনাদ ভরা স্বরে ডাকতে লাগলো। প্রাণীগুলোর চিৎকার অরণ্যের গভীরে প্রতিধ্বনিত করে তুলল নিদারুণভাবে। হঠাৎই ঘন বৃষ্টির তীক্ষ্ণ তাণ্ডব শুরু হলো। ঝড়ঝড় ধারায় বর্ষণ এমনভাবে পড়তে লাগলো যেন আকাশ নিজ হাতে মাটিকে পিষে ফেলতে চাইছে। শাল বৃক্ষের মোটা ডাল আর জারলের কুচি কিশলয় বজ্রোচ্ছ্বাসে দুলে উঠে গাছ থেকে ভেঙে আছড়ে পড়তে লাগলো ভেজা ভূমির উপর। গহীন অরণ্য জুড়ে ঝড় সমীরণ এমন হুঙ্কারে দাপিয়ে বেড়াতে লাগলো যেন প্রকৃতি বন্য প্রতিশোধ নিতে তৎপর হয়েছে আজ। ঝড়ের দাপটে নিশাচর পাখিরা এক অদ্ভুত চিৎকার তুলে পাখা ঝাপটালো। অনাকাঙ্ক্ষিত ভয়ার্ত তাণ্ডব থেকে রক্ষা পেতে কোথাও পালাতে চাইছে তারা, কিন্তু ধরনী আজ যেন নির্মম। পালানোর সমস্ত পথ বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে আছে সমুন্নত শিরে। কাসালং অরণ্যের শেষ মাথায় জীর্ণ ভঙ্গিতে নুয়ে আছে 2 তলা বিশিষ্ট পরিত্যক্ত ফরেস্ট হাউস। একসময় এটি ঝকঝকে ফরেস্ট বাংলো ছিল। এখানে থাকতেন এক ফরেস্ট অফিসার, তার স্ত্রী ও 2 সন্তান। কিন্তু এক ভোরে পত্রিকার শিরোনামে উঠে আসে বিভীষিকাময় এক সংবাদ, যে সংবাদে স্তব্ধ হয় পুরো সাজেক। খবরের পাতায় হেডলাইন ভেসে ওঠে, কাশালং ফরেস্ট বাংলো থেকে উদ্ধার করা হয়েছে 4টি মরদেহ। আপাতত পরিচয় মিলছে না। ধারণা করা হচ্ছে ফরেস্ট অফিসার এবং তার পরিবার সকলের দেহগুলো। মৃতদেহগুলোর অবস্থা এতটাই শোচনীয় ছিল যে ফরেন্সিক টিম কোনো ফিঙ্গারপ্রিন্টও বের করতে পারেনি সেই পচা গলিত দেহগুলো থেকে সে সময়। কিন্তু সত্যি কি তারা পারেনি, নাকি কেউ চেয়েছিল ঘাতকদের পরিচয় চিরদিন গোপন থাকুক? কিন্তু কেন? এই নিগূঢ় রহস্য আজও অমীমাংসিত। সেই ঘটনার পর থেকে এই ফরেস্টে বাংলোতে মানুষের যাতায়াত পুরোপুরি বন্ধ হয়ে যায়। মোটা টাকার বিনিময়েও কাউকে নিয়োগ করা যায়নি। সময়ের তাগিদে বন্ধ হয়ে যায় এই অঞ্চলের বন রক্ষণাবেক্ষণ। তবে কেউ কেউ এই অরণ্যের সৌন্দর্যে মুগ্ধ হয়ে হাইকিংয়ের জন্য আসতো। কিন্তু বিপত্তি বাঁধল তখন, যখন হাইকিং করতে আসা পর্যটকেরা জানালো রাতে এখানে নরনারী ও শিশুদের কান্না ভেসে আসে। তাদের ভাষ্যমতে অরণ্য আজও সেই মৃত্যুর স্মৃতি বয়ে বেড়ায়। তারপর অরণ্যটি সাধারণ মানুষের জন্য একেবারে ভ্রমণ নিষেধ করা হয়। বছরের পর বছর অযত্নে অবহেলায় ভেঙে পড়েছে ফরেস্ট বাংলোটি। দেয়ালের সাথে সাথে শ্যাওলার স্তর, ছাদের ভাঙা কংক্রিটের ভেতর থেকে বের হয়ে থাকা মরিচা ধরা রড, আর পরগাছায় জড়িয়ে মৃত্যুপুরীর মতো দাঁড়িয়ে আছে পুরো কাঠামোটা। চারপাশের শাল গাছগুলো আরো আকাশ ছুঁয়েছে। দিনের আলো কম পৌঁছায় এখানে। বাড়িটির চারপাশে সাপ, খোপ আর হিংস্র প্রাণীর বসবাস। ঠিক সেই ভুতুরে বাড়ি থেকেই হঠাৎ আজ ভেসে এলো এক হৃদয় বিদারক গুঙ্গানি। হঠাৎ শুনলে মনে হবে কোনো আহত চিতা গর্জন করে ব্যথা নাশের চেষ্টা চালাচ্ছে। কিন্তু সত্যিকার অর্থে এখানে কোনো চিতা নয়, এখানে আজ এক মানুষ বন্দী। ফরেস্ট হাউসের নিচতলার ঘরে মরিচা ধরা ফ্যানের হুকে ঝুলছে মোটা দড়ি। সেই দড়িতে দুপা শক্ত করে বাঁধা উল্টো ঝুলছে একজন যুবক। যুবকের পুরো শরীর ক্ষতবিদ্ধ, চোখের চারপাশে কালো রক্তাক্ত জখম, উদম বুক জুড়ে ছুপ ছুপ রক্ত ও নীলচে আঘাতের দাগ, যেন কেউ তাকে লাল রঙের নিষ্ঠুর হুলি খেলায় অংশ নিতে বাধ্য করেছে। যুবকের প্রশস্ত পেশিবহুল বাহুগুলোর পেছনে শক্ত করে বেঁধে রাখা হয়েছে। পরনে শুধু কালো জিন্স, পা দুটো খালি। সেই পায়ের তলায় জমাট বাঁধা রক্ত, যেন পা জোড়াতে কোনো হিংস্র হৃদয়হীন মানব মনের খায়েশ মিটিয়ে পিটিয়েছে। যুবকের আর্মি কাটিংয়ের ছোট চুল বেয়ে রক্ত তীব্র ধারায় গড়িয়ে পড়ছে ভেজা সাদা নোংরা মেঝেতে।
ধীরে ধীরে বৃষ্টির প্রচণ্ডতা বাড়তেই ফাটল ধরা ছাদ বেয়ে ঠান্ডা পানি ঝরতে লাগলো তার উপর। রক্তের সাথে মিশে সেই পানি গড়িয়ে পড়ছে দড়ির নিচ দিয়ে। যুবকের শরীর নিংড়ে সে জল আর রঞ্জিত ধারা মিলেমিশে মেঝেতে তৈরি করেছে লোহিত স্রোত। বরফসম ঠান্ডা বৃষ্টির জলের স্পর্শ তরতাজা ক্ষতের উপর পড়তেই গলার সমস্ত শক্তি খাটিয়ে চিৎকার করে উঠল যুবক। সে চিৎকারের প্রতিধ্বনি যেন অরণ্য জুড়ে বজ্রপাতের মতো বিকট শব্দ তুলল। মনে হলো প্রকৃতির বিপক্ষে হুঙ্কার তুলেছে যুবক। নিষ্ঠুর প্রকৃতি বুঝল বোধ করি তা। নিমেষের ব্যবধানে প্রকৃতি থমকে গেল। বর্ষণ ধীরে ধীরে স্তব্ধ হলো, সেই সাথে নিশ্চুপ হলো এলোমেলো শক্তিশালী সমীরণ। মানুষটির ব্যথা উপেক্ষা করে প্রকৃতি আর কষ্ট উগলাতে পারল না। সবকিছু যখন নিশ্চুপ, স্তব্ধ ও নির্ভার, ঠিক সেই সময় ভেজা মাটিতে ছপ ছপ শব্দ তুলে এগিয়ে এলো এক আগন্তুক। বিদ্যুৎ চমকের নীল আলোয় আগন্তুকের মুখোশধারী চোখজোড়া দেখা গেল। চোখজোড়া কেমন নিষ্ঠুর, নির্দয়, কুটিল। আগন্তুকের মাথা থেকে পা পর্যন্ত কালো পোশাক, চুল পর্যন্ত রেইনকোটের ভেতর লুকানো। শুধু অন্ধকার নিশীথে তার আগমন স্পষ্ট। আগন্তুক দাম্ভিক ভয়ানক পদচ্ছাপে ঝুলন্ত দেহের কাছে এগিয়ে এলো, এসে বিভৎস হাসি দিল। তারপর নাটকীয় ভঙ্গিতে যুবকের রক্ত মাখা থুতনি শক্ত করে চেপে ধরে মাথা কাত করে প্রশ্ন করলো, কেমন লাগছে মেজরন? নিশ্চয়ই ভালো, তাই না? জামাইয়াদুর বেশ করে করেছে আমার লোকেরা। তোমাকে এভাবে দেখে বড্ড আনন্দ হচ্ছে। কোথায় গেল তোমার সিংহের ন্যায় তর্জন গর্জন? এত দ্রুত ধরাশায়ী হলে? চোয়ালের অসহনীয় ব্যথায় আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার করে উঠল আর্মি ইন্টেলিজেন্স কমান্ডো ইউনিটের আন্ডার কভার অফিসার মেজর ইফতেহান রনর করুণ আর্তনাদ শুনে কেটকেটে হেসে উঠল আগন্তুক। শূন্য কক্ষের বদ্ধ দেয়ালে হাসির ধ্বনি প্রতিধ্বনিত হলো। কি বিশ্রী সেই হাসি! এরপর রনর সামনের চুলগুলো মুঠ পাকিয়ে ধরে দাঁত চেপে চেপে বলে উঠল, বর্ডারে বেশ উপদ্রব করেছিস তুই শালা। ভেবেছিলাম তোকে হাতে পেতে বেশ সময় লাগবে আমার, কিন্তু এত দ্রুত তোকে হাতের মুঠোয় পাবো আমি ভাবতে পারিনি। খেলাটা ঠিক জমলো না, বুঝলি? তোর সাথে আমি লম্বা সময় নিয়ে চোর পুলিশ খেলতে চেয়েছিলাম, বাট তোর বোকামি সব বানচাল করলো শুয়োরের বাচ্চা। কথাগুলো শেষ করে আগন্তুক নিজের ক্রোধ নিয়ন্ত্রণ করতে না পেরে নির্মমভাবে মেজরের বুকে একের পর এক ঘষে মারতে লাগলো। প্রতিটি আঘাতে রনির ভারী শরীরটা পেন্ডুলামের মতো দুলে উঠল। শব্দ করে আর্তনাদ করার সমস্ত শক্তি হারিয়ে ফেলল রণ। তার নাক মুখ দিয়ে লোহিত ধারা গড়াচ্ছে। এই বুঝে মৃত্যু এসে আলিঙ্গন করে তাকে। মেজরের নিশ্চুপ অবস্থান সহ্য হলো না মানুষটির। সে গলা বাড়িয়ে পাশে থাকা সঙ্গীদের নির্দেশ করল, এই দড়ি কেটে দে, অনেক দোল খেলেছে, এবার একটু বিশ্রাম প্রয়োজন। আদেশ পাওয়া মাত্র হাতের ধারালো ছুরি দিয়ে এক পুচে দড়ি কেটে ফেলল উপস্থিত এক নির্দয় লোক। মুহূর্তেই সশব্দে মাটিতে পড়ে গেল রণ। মাথাটা ফেটে গেল শক্ত মেঝেতে বাড়ি খেয়ে। দু চোখ ঝাপসা হয়ে এলো। চোখ খুলে রাখা দায়। জ্ঞান খোয়ানোর আগে ভাঙা গলায় রণ বহু কষ্টে বলে উঠল, আমি একা মরবো না, তোরাও মরবি। আমি সমস্ত ইনফরমেশন আগেই পাঠিয়ে দিয়েছি হেড অফিসে, আর আমার ধরা পড়াটা জাস্ট এ ট্র্যাপ। ইটস কল্ড হানি ট্র্যাপ। বলে রক্তাক্ত দাঁত বের করে হা হা করে হেসে উঠল সে। তার হাসি শেষ হতেই চারপাশ থেকে ভেসে এলো মিলিটারির বুটের শব্দ। ফরেস্ট হাউস ঘিরে ফেলল আর্মি বহর। স্নাইপার শটে বিদ্ধ করা হলো উপস্থিত দুই হিটম্যানকে। এহেন বেকায়দা অবস্থায় ঘাবড়ে গেল আগন্তুক। কোনো কিছু বুঝে উঠবার আগেই দুজন কমান্ডো বন্দুক হাতে এগিয়ে সে আগন্তুকের কপাল বরাবর তাক করলো। তারপর আগত মেজরের উদ্দেশ্যে ব্লুটুথ ডিভাইসে বলে উঠল, টার্গেট সিকিউরড স্যার। বাইরে থেকে মেজর দুর্জয় মাহমুদ বন্দুক হাতে দৌড়ে এসে ভারী গলায় বলে উঠল, মিলিটারি কমান্ড, ডোন্ট মুভ, ইউ আর কামিং উইথ আস। শক্ত হ্যান্ডকাফে আটক করা হলো আগন্তুককে। তাকে গাড়িতে তুলে মিলিটারি সেলে পাঠানোর নির্দেশ দিয়ে দুর্জয় দৌড়ে গেল রণর পানে। এরপর সোলজারদের উত্তেজিত গলায় আদেশ করলো, মেজর রনকে তাড়াতাড়ি হসপিটালে নেবার ব্যবস্থা করুন, ফাস্ট। চারিদিকে ফজরের আজান পড়ছে। এমন সময় ঘুম থেকে লাফিয়ে উঠে বসলেন রেহনুমা বেগম।
এরপর হাউমাউ করে কেঁদে নিজের ছোট ছেলের নাম ধরে ডেকে উঠলেন। রেহনুমার স্বামী আদনান মির্জা লাফিয়ে বসে স্ত্রীর হাত চেপে আতঙ্কিত হয়ে শুধালেন, কি হয়েছে রেহনুমা? খারাপ স্বপ্ন দেখেছো? কান্নার গতি বাড়িয়ে রেহনুমা বলে উঠল, ওরা আমার ছেলেকে মেরে ফেলেছে রনর বাবা। আমি আমার ছেলের চিৎকার শুনেছি। আমার ছেলে ভালো নেই। স্ত্রীর কথায় আটকে উঠলেন ভদ্রলোক। এরপর ফোন হাতে নিয়ে ঝটপট ডায়াল করলেন রনর নম্বর। ফোন সুইচড অফ, সংযোগ করা গেল না। অবশ্যই নতুন কিছু নয়, ছেলের স্বেচ্ছায় যোগাযোগ না করলে তারা কখনোই ছেলের সাথে যোগাযোগ করতে পারেন না। রনার সমস্ত ইনফরমেশন সিকিউরড, চাইলেই তার সাথে দেখা বা কথা বলা কিচ্ছুটি করা যায় না। বছরে 1-2বার ছুটিতে এলে তখনই তার দেখা পাওয়া যায়। এবার প্রায় 7 মাস হয়ে গেছে ছেলে বাড়িতে আসেনি। মাস 2 আগে একবার ফোনে কথা বলার সুযোগ হয়েছিল, তাও 3 মিনিটের জন্য। রেহনুমায়ের ছেলের সাথে কথা বলেছিল সেই 3 মিনিট। আদরের ছোট ছেলে কিনা। প্রতিবার রেহনুমার একটাই প্রশ্ন থাকে ছেলের প্রতি, তুই বেঁচে ফিরবি তো মায়ের কোলে বাবা? হাতের ফোনটা আলগোছে বালিশের তলায় রেখে দিল আদনান মির্জা। স্ত্রীকে বুকে জড়িয়ে ধরে বলে উঠলেন, তোমার ছেলের কিছু হয়নি রেহনুমা, ও ভালো আছে। ওর সঙ্গে আমাদের দোয়া আছে। দেশের মানুষের জন্য ও কাজ করে, ওর কিছু হতে পারে না। তুমি শান্ত হও, দেখবে কয়েকদিন বাদেই ও বাড়ি ফিরে আসবে। যাও, নামাজ পড়ে ছেলের জন্য দোয়া করো। স্বামীর সান্ত্বনায় থামলেন রেহনুমা। এরপর ধীর গলায় স্বামীর প্রতি অভিযোগ জানিয়ে বলে উঠলেন, তুমি ওকে মিলিটারি হবার জন্য চাপ প্রয়োগ করেছিলে তাই না? তোমার জন্য ছেলেটা আজ আমার ঘর ছাড়া, পরিবার ছাড়া। আমার বুক খালি শুধুমাত্র তোমার জন্য। তোমাকে আমি কখনোই ক্ষমা করব না রনর বাবা। অভিযোগ শেষ করে বিছানা ত্যাগ করলেন রেহনুমা। এরপর ফ্রেশ হয়ে ওযু করে বসে গেলেন জায়নামাজে। স্ত্রীর অভিযোগে স্তব্ধ বসে রইলেন আদনান মির্জা। সন্তানের চিন্তায় তার হৃদয় তোলপাড় হলো। ভদ্রলোক নিজেকে নিজেই শুধালেন, আদৌ বেঁচে আছে তো ছেলেটা? পূব আকাশে ভোরের আলো না ফুটতেই বিছানা ছাড়ল মির্জা বাড়ির একমাত্র কনিষ্ঠা মৌন। ভালো নাম মৌনতা সাবিরি। মির্জা বাড়ির প্রাণ সে, সেই সাথে সকলের চোখের মণি। পড়াশোনায় একদম ঘিলহীন। ইতিমধ্যেই দুবার মেট্রিক ফেল করা হয়ে গেছে তার। এত অবশ্য তার কোনো দুঃখ নেই। তার মতে পড়াশোনা সকলের জন্য নয়। মেয়েটা বড্ড ঢেঙে আর চঞ্চল। পাড়ার ছোট ছোট ছেলে মেয়েদের সাথে তার সখ্যতা। এর গাছের আম ওর গাছের জাম চুরি করে পেরে খাওয়াই তার প্রধান কাজ। এতেও ক্ষান্ত নয় এই মৌনতা সাবিরি। মানুষের উঠতি গাছপালা ভাঙার মাঝে তার পৈশাচিক আনন্দ। মির্জা দেওয়ান সাহেবের ভয়ে কেউ বিচার পর্যন্ত নিয়ে আসার সাহস পায় না, কারণ নাতনির কোনো দোষ তার চোখে পড়ে না। কিন্তু গ্রামের সমস্ত অপকর্মের পেছনে তার নাতনিরই হাত। কাঁথা মুড়ি দিয়ে হাই তুলতে তুলতে দাঁড়ালো মনো। সারা রাত বেশ জোরে বৃষ্টি হয়েছে। উঠানের আম গাছগুলো থেকে নিশ্চিত বড় বড় আমগুলো পড়েছে। কাঁচা আম লবণ মরিচের গুঁড়ো দিয়ে চিবিয়ে খেতে ভীষণ মজা। কাজের মেয়ে চামেলির হাতটা বড্ড লম্বা। সকলের আগে ঘুম থেকে উঠে গেলে সেই সব করে নেবে। না না, এ কিছুতেই হতে দেয়া যাবে না। চামেলির আগে উঠে সব আম নিজের ঘরে আনা চাই। যেই কক্ষের দরজা খুলে বাইরে বেরোতে চাইল মনো, অমনি তার মা শায়লা বেগম এসে দরজার সামনে দাঁড়ালেন। এরপর বিস্ময়ে অবাক হয়ে বললেন, সূর্য আজ কোন দিকে উঠতে চলেছে? এত আচানক দৃশ্য রে মৌন, চোখে কি ভুল দেখছি নাকি? মৌনতা চমকে চোখ বড় করে দাঁড়িয়ে রইল তার অগ্নিমূর্তি ধারণ করা মায়ের হঠাৎ আগমনে। কিন্তু শায়লা নাছুর বান্দা। সে দাঁত মুখ কামড়ে বলে উঠল, আম পড়েছে কিনা, আম কেউ নিয়ে গেল কিনা, তার জন্য তোর ঘুম হচ্ছে না। এদিকে পরীক্ষায় 2বার ফেল মেরে তোর ঘুম কি করে হয় হারামজাদি? বলেই মেয়ের চুল চেপে ধরে বসালেন 2-3 ঘা। এরপর গাল টেনে বলে উঠলেন, এবার ওই শেষবার, যদি ফেল করেছিস না, কাজের ছেলে আক্কাসের সাথে তোর বিয়ে দেব। তখন বুঝবি কত ধানে কত চাল, কেমন গন্ধ আকাশের শরীরে, জানিস তো নাকি? বলে ধাক্কা দিয়ে মেয়েকে পড়ার টেবিলে বসিয়ে দরজা বাইরে থেকে আটকে গজগজ করতে করতে রান্নাঘরে পা বাড়ালেন শায়লা বেগম। তিনি প্যাটে আরো 2টো ছেলে ধরেছেন। তারা ভালো রেজাল্ট করে চাকরি করছে শহরে। এই গণ্ডমূর্খ বোকা মেয়েটা তার মতো চতুর মেয়ে লোকের প্যাট থেকে কি করে পয়দা হলো তিনি খুঁজে পেলেন না। মনে আশা করেছিলেন ছেলে দুটোর মতো মেয়েটাকে নিয়েও ভাবি মহলে মুখোচো করে হাঁটবেন।
কিন্তু মেয়ের কাণ্ডে বুক কত দূর, মুখ লুকিয়েও সমাজে চলা যাচ্ছে না। মেয়ে পুরো বংশের মুখে একদম খাবলা খাবলা গোবর লেপে দিয়েছে। রান্নাঘরে আজ রেহনুমা এলেন না। নামাজ শেষে তিনি কাঁদতে কাঁদতে জায়নামাজে ঘুমিয়ে গেলেন। বড় যার রান্নাঘরে না আসার হেতু বুঝতে পেরে একাই চুলা ধরালেন শায়লা। এরপর চামেলির সহায়তা নিয়ে একে একে বানাতে লাগলেন যার যার পছন্দসই নাস্তা। সকাল 8টার পর খোলা হলো মৌনতার কক্ষের দরজা। টেবিলে বইয়ের উপর মুখ গুজে নাক ডেকে ঘুমোচ্ছে মেয়েটা। শায়লার রাগ সপ্তম আকাশ স্পর্শ করলো, কিন্তু এবার আর মেয়েকে মারলেন না, শুধু হুঙ্কার ছেড়ে ডেকে বলে উঠলেন, মুখ হাত ধুয়ে নাস্তা সেরে বাইরের দুনিয়া চেয়ে দেখুন মহারানী, পুরো পৃথিবী অনেক দূর এগিয়ে গিয়েছে এ পর্যন্ত, শুধু আপনিই অপদার্থের ন্যায় লেটে রয়েছেন। 1 সপ্তাহ পর হসপিটাল থেকে রিলিজ করা হলো মেজর রনকে। তার দুটো হাতে কঠিন আঘাতপ্রাপ্ত হয়ে মুচকে গেছে, 2 হাতে স্লিং লাগানো। তার সার্বক্ষণিক দেখাশোনার জন্য নিয়োজিত আছে স্পেশাল আর্মি সোলজার পারসন। মুখ দিয়ে শব্দ বের করার আগে সামনে হাজির সবকিছু। নিজ বেডে বসে রেস্ট করছে রণ। এমন সময় সেখানে এলো দুর্জয়। একটা আপেল নিয়ে রণর মুখের সামনে এগিয়ে বলে উঠল, চক্রটার পরিচয় পাওয়া গেছে। ভাড়াটে কিলারদের জঞ্জাটহীন বর্ডার পার করে দেয় এদের মূল লক্ষ্য। বাহারুল লোকটা মুখ খুলেছে, আপাতত জেলে আছে। কোর্টের রায় এখন হয়নি, তবে বেশ কঠিন সাজা হবে। তোকে খুন করতে চেয়েছিল, এটা আমি রিপোর্ট করে দিয়েছি, তোর কন্ডিশন সহ। দুর্জয়ের মুখে বাহারুল সম্পর্কে কথাগুলো শুনে নিশ্চুপ আপেল চিবোতে লাগলো রানো। তার মনে হচ্ছে বাহারুল নাম মাত্র গুটি এখানে, এর পিছনে আরও ক্ষমতাধর কারোর হাত রয়েছে, যিনি বাহারুলকে সামনে এনে নিজে অন্তর্ধানে থাকতে চাইছে। রনকে নিশ্চুপ দেখে দুর্জয় শুধালো, কথা বলছিস না যে? রণ তপ্ত শ্বাস ফেলে বলে উঠল, আমার হাত ঠিক হবে কবে? আরও দিন 15 পর। আমি বাড়ি যেতে চাই। ছুটির অ্যাপ্লাই কর। কতদিন? মাস 5 ইন্টেলিজেন্স কমান্ডোর ছুটি এত লম্বা হয়নি বন্ধু। মিশন শেষ করার সুবাদে রিকভারি লিভ হিসেবে তুমি সর্বোচ্চ 1 মাসের ছুটি কাটাতে পারবে। এতগুলো মার খেলাম, তার জন্য সরকারের কোনো দায় নেই আমার উপর? এতগুলো টাকা যে পকেটে ভরবে তার বেলায়? আর কোনো বাক্য ব্যয় না করে উঠে দাঁড়ালো রণ। আয়নায় নিজেকে একটু পরখ করলো। চোখে মুখে হাজারো কাটাকাটি দাগ, ঠোঁটের কোণেও গভীর জখম। শ্যামবর্ণের মুখটা আরেকটু কালচে লাগছে। শরীর পুরে তামাটে রং ধারণ করেছে। শক্ত চোয়ালটা আজ দুর্বল। চোখে কোনো হিংস্রতা নেই। বাদামি ঠোঁট দুটো বড্ড শুষ্ক। বাঁকা ভ্রজুরার সমস্ত সৌন্দর্য বিলীন হয়েছে। তীক্ষ্ণ নাকটা ব্যান্ডেজে ঢাকা। বাহারুল ঘুষি মেরে চ্যাপটা করে দিয়েছে। নিজের চেহারার এহেন দুর্দশা দেখে আয়না থেকে সরে দাঁড়ালো রানো। এরপর ড্রয়ার থেকে নিজের বাটন ফোনটা বের করে সুইচ অন করলো। ডায়াল করলো রেহনুমার নম্বরে। ফোন কেটে যাবে এমন মুহূর্তে রিসিভ হলো ফোনটা। হেলো বলবার আগেই একটা চপল মিহি কণ্ঠ ভেসে এলো, বড়মা ডক্টরের কাছে গিয়েছে, ফোনটা বাড়িতে রেখে গিয়েছে। আপনি ডিমওয়ালা আঙ্কেল? ডিমের টাকা বড় আব্বুর দোকান থেকে নিতে বলেছে আপনাকে। এই মাসে বড় আম্মু আর হাঁসের ডিম নেবেন না, বুঝেছেন? একদম এই কথাগুলো বলে থামলো মনতা। এরপর পুনরায় বলল, শুনতে পাচ্ছেন? কথা বলছেন না কেন আঙ্কেল? রণ নিশ্চুপ থেকে ঠোঁট কামড়ে ধরলো। এরপর রাশভারী গলায় বলল, কেউ ফোন করলে আগে তার পরিচয় জিজ্ঞেস করতে হয় বোকা চৌধুরী, এরপর কথা বলতে হয়। আমি তো ডিমওয়ালা আঙ্কেল নই, আমি রণ। রণর নাম শুনে শক্ত হয়ে চোখ বড় করে দাঁড়িয়ে রইল মনু। ভয়ে তার গলা শুকে উঠেছে। বাকি প্রশ্নকে কি করতে হবে সব গুলিয়ে দাঁত দিয়ে নখ কামড়াতে লাগলো। তারপর চট করে বলে উঠল, বড়মা এলে ফোন করতে বলবো, রাখছি কেমন? বলে লাইন কেটে দিতে উদ্যত হলো মনু। এই পাশ থেকে ঠান্ডা হুমকি ছুড়ল রণ। লাইন কাটলে তোকেও কেটে দুভাগ করে ফেলবো মৌন। আমার কাছে এখনও 4 মিনিট 22 সেকেন্ড সময় আছে। বাকি মিনিটসগুলো তুই কথা বলবি আমার সাথে। যদি মিনিটসগুলো ওয়েস্ট হয় বাসায় ফিরে জাস্ট আছড়ে মেরে ফেলবো। গট ইট? পাংশু মুখে ফোন হাতে দাঁড়িয়ে আছে মনু। ফোনের ওপাশে আস্তে একটা বাঘ দাঁড়িয়ে। বেশ বেকায়দায় পড়ল মনু।
মানুষটার সাথে তার সম্পর্ক বড্ড বাজে। কাছে পেলেই অকারণে গালে চড় মারে খবিশ লোক। আর কথায় কথায় মিলিটারি শিডিউল জারি করে বাড়িতে। টাইম টু টাইম ঘুম থেকে উঠা, পড়তে বসা, খাওয়া, রাতে ঘুমানো, উফ, অসহ্য যন্ত্রণা। এই যেই মানুষটাকে দুই চোখে সহ্য করতে পারে না মনও, সেই মানুষটার সাথে নাকি 4 মিনিট কথা বলতে হবে ভেবে এই চোখের পলক ঝাপটে ঠোঁট বাঁকালো সে। মনতার নীরবতা সহ্য হলো না অপাশের অধৈর্য মানবের। সে ধমকে উঠল। তোর বাপের টাকা দিয়ে ফোন করেছি, মুখে কথা আসছে না। সারাদিন তো 1000টা বকবক করিস, আজ সব হাওয়া ফুস। মনও নড়ে চড়ে উঠল। এরপর মিনমিন করে বলল, কি বলবো খুঁজে পাচ্ছি না। তাহলে গান গা। মনও চোখ গোল করে বলল, ভুলে গেছি। রানা ফস করে শ্বাস ছেড়ে বলল, এলাকার খবর বল। মনও চারপাশে নজর বোলালো। তার মা বা বাড়ির অন্য কোনো সদস্যই নজরে লাগছে না, অথচ অন্য সময় বাড়িতে মানুষই ধরে না। আজ মনু তার বিপদে কেউ এগিয়ে এলো না ভেবে মনুতা মনে মনে সিদ্ধান্ত নিল সে আজ ভাত খাবে না। এরপর ধীর গলায় বলে উঠল, জমিলা চাচির মেয়ে নাসরিন 2 দিন আগে ভেগে গেছে খায়রুল ভাইয়ের সাথে। বাড়িতে যে বিড়ালটা ছিল ওটা হারিয়ে গেছে। খুশবুর বর ওকে তালাক দিয়েছে। বড় দুঃখী মেয়েটা। আমার বান্ধবী তুলি, ওর বিয়ের সম্বন্ধ চলছে। ছেলে দেশের বাইরে থাকে, আর বাড়ির কালো গরুটা একটা বাছুর দিয়েছে, 4 বাছুর। বড় মার রাম ছাগলের পেটে বাচ্চা। তোকে এলাকার খবর বলতে বলেছি মৌন, গরু ছাগলের বাচ্চার খবর শুনতে চাইনি। বিলাল ভাই কয়েকদিন আগে ফাঁসি দিয়ে মারা গেছে বটতলায়। জানো, ওনার পা মাটিতে লাগানো ছিল, কিন্তু গলায় দড়ি। পুলিশ আত্মহত্যায় বলছে, কিন্তু আমার বিশ্বাস হয় না। বিলাল ভাই 5 ওয়াক্ত নামাজ পড়েন, মানুষকে ধর্মের পথে আনেন। উনি কেন অযথা ফাঁস নেবেন? বলেই দাঁত দিয়ে নখ কাটল মনো। বিল্লালের মৃত্যুর সংবাদে কপাল কুঁচকে এলো রনর। সে কিছু প্রশ্ন করবার আগে রেহনুমা শুধালো, কার সাথে কথা বলছিস? ওটা যেন প্রাণ ফিরে পেল। রেহনুমার হাতে ফোন গুজে বলে উঠল, নাও মিলিটারি সাহেব। মনো তার বলা কথাটা রনর বেশ মনে ধরল। ঠোঁট নাড়িয়ে নামটা উচ্চারণ করে ঠোঁট টিপে হাসলো। এদিকে ছেলে ফোন করেছে শুনেই কানে ফোন চেপে রেহনুমা বলে উঠল, বেঁচে আছিস তো বাবা? রনর কুশলাদের বিনিময় করে বলে উঠল, আগামী সপ্তাহে বাড়ি ফিরবো মা, প্লিজ কাউকে কিচ্ছুটি বলো না। তুমি তো জানো আমার সব কিছু কত সিকিউরড। রেহনুমা সায় জানিয়ে বললেন, তুমি কিচ্ছু ভেবো না বাবা, আমি কাউকেই বলবো না। সহি সালামতে এসো। রেহনুমার সাথে আরো কিছু কথা বলে লাইন কেটে বিল্লালের ভাবনায় বসলো রণ। মন বলল, থানার ওসির সাথে কথা বলে একবার পোস্টমর্টেম রিপোর্টটা দেখতে হবে। শান্ত স্নিগ্ধ পূব আকাশে ভোরের রক্তিম আলো ফুটতেই নির্মল বাতাসে ভেসে এলো তাল লয়হীন হারমোনিয়ামের বাজনা, সে সাথে বেসুরা গলায় রবীন্দ্রসঙ্গীত। প্রথম প্রথম যে কেউ এই বিশাল অর্থবহ গানটার হেন বেঢঙ্গি গলায় শুনলে ভাবে রবীন্দ্রনাথের বিরহে কেউ গলা ফাটিয়ে কাঁদছে, কিন্তু বিষয়টি এমন নয়। মনও তার ভোরবেলায় পাখ পাকালির সাথে মিলেমিশে নিত্যদিনের সঙ্গীত রেওয়াজ করার অভ্যাস। তারই কর্কশ সুর ভেসে আসছে নির্মল সমীরণে, নিশ্চুপ শান্ত ভোরে। মির্জাবাড়ির প্রধান কর্তা মির্জা দেওয়ান সাহেব সঙ্গীত মানা মানুষ। গান ভালোবাসেন এই ভদ্রলোক। তার স্ত্রী রাবিয়া বড্ড সুরেলা গলায় গান করতেন। প্রতিদিন সকালবেলা স্বামীর শিয়রে বসে গুনগুন করে গান ধরতেন ভদ্রমহিলা। দেওয়ান মির্জা রোমাঞ্চিত হতেন সেই গানে, ডুবতেন সুখময় লহরীতে। বলতে গেলে দিনের সূচনা হতো সহধর্মিনীর মিহির সুরেলা গলায়। এভাবেই রাবেয়ার কণ্ঠ নিঃসৃত সুর বৃদ্ধির নিত্যদিনের অভ্যাস হয়ে দাঁড়িয়েছিল। স্ত্রীর অকাল মৃত্যুর পর বৃদ্ধ অসহায় হয়ে পড়েন। সঙ্গীহীন একাকী জীবনে নেমে আসে বিষাদের ছায়া। স্ত্রী এবং স্ত্রীর হাসি মাখা কণ্ঠ বৃদ্ধকে মদপীড়া দিত। নানা দেশ বিদেশ ঘুরে একাকিত্ব কাটানোর চিকিৎসা নিয়েছেন এই ভদ্রলোক, কিন্তু ফলাফল হতাশাজনক। বৃদ্ধের দুর্দশায় চারপাশের মানুষজন বুদ্ধি দিতেন দ্বিতীয় বিবাহের, কিন্তু ছোট ছোট ছেলে দুটোর মুখের পানে তাকে একাকী জীবন কাটিয়ে দেন বৃদ্ধ। কালের বিবর্তনে মির্জা দেওয়ানের ছেলেরা বড় হয়ে বিয়ে শাদী করে সংসার পাতলেও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি বৃদ্ধ। অদমনীয় রাগ, চিৎকার, চেঁচামেচি আর হাই প্রেশার দখল করে নিয়েছে পুরো শরীরটাকে।
ঘুমের ঘুরেও আজকাল চিৎকার করেন তিনি। কিন্তু যখন স্বপ্নের মাঝে স্ত্রীর সেই সুর শুনেন, তখন তার রাগ ঝরে পড়ে বালির বাঁধের ন্যায়। জাগ্রত হলেই আবার বিষাদময় তর্জন গর্জন। নিঃসঙ্গ একাকী জীবনে বৃদ্ধ চেয়েছিলেন মির্জা বাড়ির কেউ একজন তার স্ত্রীর স্থান দখল করুক, যার হাস্য এবং গলার স্বরে বৃদ্ধ মানসিক শান্তি আর কানের তৃপ্তি খুঁজে পাবেন। 2 পুত্রের ঘরে দুটো ছেলের সন্তানের পর দীর্ঘদিন বাদে বিধাতার অশেষ রহমতে কন্যার সন্তান আসে মির্জা বাড়িতে। দেখতে হুবহু রাবেয়া সাবেরির মতো। কত শত আদরের নাম নির্বাচনের পর মৌনতা সাবেরি নামখানা মনে ধরে বৃদ্ধের, তাই আদর করে নাতনির নাম রাখেন মৌনতা। নাতনি তার চোখের মণি। বৃদ্ধ ভেবেছিলেন সব কিছুতেই মির্জাবাড়ির নাম উজ্জ্বল করবে এই নাতনি, কিন্তু বৃদ্ধের মুখে তরতাজা পায়খানা ছুঁড়ে মেরেছে এই মৌনতা সাবেরি। মুখ উজ্জ্বল করা তো দূর, মানুষের সামনে মুখ দেখাতেও লজ্জায় মরে যেতে ইচ্ছে করে দিনে 50 বার। না গান বাজনায় ভালো, না লেখাপড়ায় দক্ষ, না মাথার বুদ্ধিতে। শুধু তাই নয়, ধরে বেঁধে 1000 টাকা বেতন বাড়িয়েও আটকে রাখা যায়নি গানের মাস্টারকে। প্রথম কয়েকদিন এলেও সুরের রাগে মূর্ছনায় কোথায় লুকিয়ে পড়েন সেই মাস্টার বিধাতাবিহীন তা কেউ জানে না এই ব্রহ্মাণ্ডের। কিন্তু এত কিছুর পরেও কিছুতে আফসোস নেই এই কিশোরের। সেই আটঘাট বেঁধে পড়তে বসে, কিন্তু মন তার পড়ার টেবিলে থাকে না। মন থাকে পাড়ার অলিতে গলিতে আর ছোট ছেলে মেয়েদের খেলার আড্ডায়। বয়সের গণ্ডি 17 পেরোলেই মন এখনো 12 ঘরে। শিশু সুলভ আচরণ এখনো তার পিছু ছাড়েনি। মির্জা দেওয়ানের কলিজার টুকরো বলে পরিবারের কেউ শাসনটুকু করতে পারে না এই মেয়েকে। লাগামহীন এই মেয়ের অত্যাচারে কপাল ডিঙ্গিয়ে ঘাম ঝরে বাড়ির প্রত্যেক সদস্যের, কিন্তু তাকে বাগে আনা দুঃসাধ্য। এই বাড়িতে তাকে শাসানোর মতো দ্বিতীয় কেউ নেই। তবে আছে একজন, যাকে মৌনতা জমের ন্যায় ভয় পায়। মানুষটা এই বাড়িতে সব সময় থাকে না, বছরে 2-1 বার সেই জামের সাথে মৌনতার সাক্ষাৎ হয়। তখন বাঁশের কঞ্চির ন্যায় সোজা তরতরে হয়ে থাকে সে, কিন্তু মানুষটা চলে গেলে আবারও বাঁকানো লতা, ঘিয়ে ভেজা চুঙ্গির কুকুরের বাঁকা লেজ। দীর্ঘদিন লাগামহীন ওরা হয়েছে, এবার বোধ হয় পায়ে বেরিয়ে পড়ল বলে। ডাকে পাখি মেলে আখি, দেখো সোনালি আকাশ, গাহে ভোরেরও বাতাস। এলোমেলো বাজনা আর বেসুরে গলায় অর্ধেক গান শেষ করে দম ফেলল মৌনতা। বৃদ্ধ দেওয়ান নিশ্চুপ শুনলেন সে সুর সাধনা। গানের শব্দে কানের পোকা ইতিমধ্যে অক্কা পেয়েছে বৃদ্ধের, কিন্তু তা মুখে প্রকাশ করে নাতনির মন ভাঙলেন না বৃদ্ধ। গানের শব্দে কিচিরমিচির সুর তোলা চড়ুই শালিক সব কবেই পালিয়েছে। শুধু কয়েকটা দ্বারকা কাকা শব্দে ডেকে উঠছে। উঠানে রাম গাছের পানে তাকে কপালের ঘাম মুছলেন বৃদ্ধ। শুভ্র সুন্দর ঠান্ডা সকালেও গানের সুরে তার ঘাম বেরিয়ে গেছে। তর্জনী আঙুলে কপালের ঘাম মুছে হাফ ছেড়ে শ্বাস টানলেন দেওয়ান মির্জা। এরপর মনুকে বলে উঠলেন, এবার পড়তে বসো দাদু ভাই, অনেক গান বাজনা হয়েছে, আমরা আবার কাল সুর সাধনা করব। বলেই কাজের ছেলে আক্কাসকে হাঁক ছাড়লেন। 1 কাপ চা দিয়ে যাক্কু। মনুতা হাসি মুখে নিজের হারমোনিয়াম আর গানের খাতা গোছাতে মনোনিবেশ করলো, যেন খুব বড় সুনামের কাজ শেষ করলো মাত্রই। চোখে মুখে তার দম্ভের ছিটে ফোটা। স্কুলের অঙ্ক স্যার তাকে কাঁধ চাপড়ে বলেছে আর কয়েকদিন চেষ্টা করলে রুনা লায়লাকে ছাপিয়ে যাবে সে আশায় রেওয়াজ বাড়িয়েছে দ্বিগুণ হারে। প্রশংসা যেহেতু অঙ্ক স্যার পর্যন্ত পৌঁছেছে, তবে টিভিতে অডিশন দিতে আর দেরি কিসের। দেওয়ান মির্জার হুকুম পেয়ে আকাশ দৌড়ে 1 কাপ চা এনে হাঁপিয়ে বলে উঠল, এই নেন নানা যান আপনার চা। চায়ের পেয়ালা হাতে নিয়ে নাক ফোলালেন ভদ্রলোক। তারপর চোখ গরম করে দাঁত কটমট করে শুধালেন, এই চাকে দিয়েছি। চায়ে নজর বুলিয়ে জিভ কাটলো আকাশ। চা ভর্তি পিঁপড়ের মরদেহ, কি সুন্দর সেগুলো চা কেলিয়ে খেলছে গরম দুধ চায়ে। আকাশ উত্তর করবার আগেই দেওয়ান মির্জা আবারও ধমকে উঠলেন, এ করেছে চা, তাকে দৌড়ে আন আমার সামনে, তাকে দিয়ে এই পিঁপড়া গিলাবো আমি। আকাশ দৌড়ে গিয়ে কাজের মেয়ে চামেলিকে নিয়ে এলো। এরপর ফায়ার চামেলির হাতে চায়ের কাপ তুলে দিয়ে বলে উঠল, এই চা চামেলি করছে নানা যান, ওরে কি করতে হইব হুকুম করেন খালি, বাকিটা আমি দেখতেছি। আকাশ এইবারের ক্ষমতাধর কাজের লোক। দেওয়ান মির্জার খুব কাছের মানুষ বলে বাড়ির অন্যান্য কাজের লোক তাকে দেখে ভয়ে তটস্থ থাকে। সেই ফায়দা লুটে সকলের উপর অদৃশ্য চাবুক চালায় আকাশের ঠোঁট
মুখ আর চোখের অবস্থা দেখে ভয় কেঁদে দেবার অবস্থা হলো চামেলির। হাতের ইশারায় আকাশকে সরে যেতে বলে নিজের তিরিক্ষে মেজাজ আরেকটু চটিয়ে দেওয়ান মির্জা বলে উঠল, পিঁপড়াগুলো চা থেকে তুলে চেটে চেটে খা চামেলি। শুধু তাই নয়, আগামী 1 সপ্তাহের প্রতিদিন সকালে জ্যান্ত পিঁপড়ে ধরে গিলে খাবি। বেখালিপনার জন্য এটাই তোর শাস্তি। চামেলি ঘাড় কাত করে সায় জানিয়ে পিঁপড়েগুলো গিলে ভয়ে ভয়ে শোধালো। আরেক কাপ আনবো নানাজান? উত্তর করলেন না দেওয়ান মির্জা। ভয়ে চুপসে গিয়ে কাপ সমেত ছুটকে পড়ল চামেলি, যেন খুব বাঁচল সে। এদিকে নিজের সব কিছু গুছিয়ে মনতা বলে উঠল, চিনিতে পিঁপড়ে থাকবে এটাই স্বাভাবিক দুলাভাই, এটা নিয়ে অযথা তুমি রাগ করছো। পিঁপড়ে তো আর ডায়াবেটিক্সের রোগী নয় যে চিনি খেতে তার মানা। দেওয়ান মির্জা এবারও জবাব দিলেন না। কিছুক্ষণ নিশ্চুপ থেকে নাতনির উদ্দেশ্যে বলে উঠলেন, সামনে তোমার টেস্ট পরীক্ষা। আপাতত গানের রস বন্ধ দিয়ে সকাল বিকাল লেখাপড়াতে মন দিলেই আমি খুশি হব। একই গান 2 মাস ধরে শুনছি। পরীক্ষার পর নতুন গান শুনব। মনুকে কিছু বলার সুযোগ না দিয়ে হন হন করে উঠে গেলেন দেওয়ান মির্জা। মনু তার ঠুট উল্টে দাদার যাবার পানি তাকিয়ে কিছুক্ষণ নিশ্চুপ রইল। এরপর আকাশকে শুধালো, গানটা কেমন হলো আক্কু ভাই? পাকা ঢুক গেলে আকাশ বলে উঠল, মিশা কইলে পাপ হয়, আর আমি মিশা করতেও পারি না। মিলিটারি ভাইজানের কঠিন নিষেধ আছে মিশা না কইতে। কিন্তু বিশ্বাস করেন আফামনি, এই গানের সুরে আমার পায়খানা করতে কষ্ট হয়। বেসুরা চিৎকারে আমি বিরক্ত হই। আমার পেটে মোচড় ধরে না। সারাদিন খুব কষ্টে কাটে। গান বাজনায় সবার জন্য না। আপনি এবার ক্ষমা দেন। মিলিটারি ভাইজান বাড়ি আইলে আপনার এই গলা টিপ্পা মাইরা ফালাবো। এই বেসুরে গলায় তার ঘুম ভাঙলে বাকিটা আপনার ইচ্ছা। আমি গেলাম। সঙ্গীত ও সাধনার নাম কইরা অনেক অত্যাচার করতেছেন আপনি। আকাশের কড়া অপমানে চোখ ফেটে জল এলো মৌনতার। সে গানের খাতা শক্ত হাতে চেপে ধরে কাঁদল, কিন্তু কোনো শব্দ হলো না। তার কান্নার ধরনই এমন, হাঁ করে কাঁদলেও গলা দিয়ে এক বিন্দু আওয়াজ গড়ায় না, শুধু দাঁতগুলো দেখা যায়। বড্ড বিস্তৃত সেই কান্না। কিন্তু আকাশের এই দুঃসাহস, এরও একটা বিহিত করা প্রয়োজন। কান্নাকাটি পড়ে, আগে তার গলা সত্যি বেসুরে নাকি সুরেলা তার প্রমাণ হোক। গানের শব্দে থামতেই নিজেদের কান থেকে গজে রাখা তুলো ছড়ে ফেলল মির্জা বাড়ির প্রত্যেকে। মনতার বাবা সাদমান মির্জা রক্তচক্ষু নিয়ে স্ত্রীর পানে তাকিয়ে ধমকে উঠলেন, যদি জানতাম মেয়ে এমন গাদি আর ব্যাসুরে গলার শিল্পী হবে, তবে জন্মের পরেই নুন খাইয়ে মেরে জলে গিয়ে বসে থাকতাম। বুঝলে, প্রতিদিন এত কানের অত্যাচারে আর নেওয়া যাচ্ছে না। তাছাড়া মানুষের সামনে মুখ দেখাতেও লজ্জা। বিয়ের একটা সম্বন্ধ পর্যন্ত আসে না তোমার মেয়ের। কি পাপ যে করেছিলাম আল্লাহ জানে। ছেলে দুটোকে তবু লাইনে আনতে পেরেছি। মেয়েটা একেবারে খোদার ছেড়ে দেওয়া লালসার। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো, আমার মেয়েই নয়, মির্জা বংশের মেয়ে তো এমন পাগল ছাগল হতে পারে না। সত্যি করে বলতো শালা, এই মেয়ে কার? স্বামীর এহেন প্রশ্নে তালে বেগুনে জ্বলে উঠলেন শায়লা। তিনি প্রতিক্রিয়া দেখানোর আগেই রাগে গজগজ করতে করতে খাবার না খেয়েই উঠে গেলেন সাদমান মির্জা। স্কুলের হেডমাস্টার তাকে পথে পেলেই আকার ইঙ্গিতে মেয়ের বুদ্ধিহীন ঘেলু নিয়ে কথা শোনায়। দেওয়ান মির্জার দাপটে তেমন শক্ত করে কিছু বলতে না পারলেও উপমা ব্যবহার করে কিছু বলা বাদও রাখেন না ভদ্রলোক। প্রতিদিন একই ঘানোর ঘ্যান আর শুনতে ইচ্ছে করে না। এদিকে রাত পোহালেই আরেক আজাব এসে হাজির হয়। বারবার বারণ করা সত্ত্বেও হারমোনিয়াম নিয়ে বসে চিৎকার চেঁচামেচি করে মেয়েটা। এই পরিস্থিতি মোকাবেলার উপায় কি? নানাবিধ ভাবতে ভাবতে বাড়ি ছেড়ে বাইরে বেরোতেই পাড়ার ঘটক টুক্কু মোল্লার সাথে দেখা হলো। ভদ্রলোক তর্জনী আঙ্গুল থেকে অল্প চুন নিয়ে জিভের ডগায় লাগিয়ে পান চিবোতে চিবোতে সাদমান মির্জার সামনে এসে সালাম দিলেন। সালাম মির্জা খান, খবর ভালা? সাদমান কপাল কুঁচকে নিজের পথে হাঁটলেন। পাত্তা পেতে টুক্কু মোল্লা উঁচু গলায় বললেন, মাইয়ার লাগে একটা সম্বন্ধ আনছি, পোলা হাজার একটা, পুরাই সোনার টুকরা, শহরে বিশাল ব্যবসা, কোটিপতি বাপের একটা পোলা। যদি চান তাহলে কথা কইতে পারি। মেয়ের বিয়ের সম্বন্ধের কথা শুনে পা থামালেন সাদমান। এরপর উজ্জ্বল মুখে বললেন, দেখি কেমন সোনার টুকরা। লাল লাল দাঁত বের করে প্রশস্ত হাসলেন টুক্কু মোল্লা। এরপর বায়োডাটা বের করার বাহানায় গড়িমসি করে বললেন, চলেন আপনার দোকানে বসি, খাওয়া দাওয়ার শুভ কাজে আলাপ করতে ভালো দেখা যায় না।
সালমান বুঝলো হাতের মুঠোয় টাকা না গুজলে এই বজ্জাত ঘটক ছবি দেখাবে না, তাই মাথা ঝাঁকিয়ে নিজের মোটরসাইকেলের পেছনে ঘটককে তুলে ছুটলেন বাজারে নিজের বিশাল কাপড়ের দোকানে। গায়ে বাসন্তী রঙের সুতি জামা জড়িয়ে চোখে মোটা করে কাজল টানলো মৌন। বড় বড় চোখ জোড়া দেখতে বেশ লাগছে। গোলাপি ঠোঁটে অল্প লিপস্টিক মেখে ঠোঁট পিষিয়ে মিলিয়ে নিল। ফর্সা কপালে কালো একটা টিপ পরে পেট জোড়া চুলগুলো বেনুনি করলো। সামনের বেবি হাড়গুলো কপালের দুপাশে ছড়িয়ে গালে একটু ফেস পাউডার মেখে আয়নায় নিজেকে পরখ করলো। দেখতে বেশ লাগছে, গ্রামের সবচেয়ে সুন্দরী বললেও কম হবে। গাঢ় ওড়নাটা ঠিক করে অঙ্ক বই হাতে নিয়ে ঘরের বাইরে বেরোতে পা বাড়ালো মনো। এমন সময় শায়লা পথ আগলে দাঁড়িয়ে শুধালেন, সিনেমার শুটিং করতে যাচ্ছেন আম্মা? কপাল কুচকে ঠুট ফুলিয়ে মনো বলল, কাচারি ঘরে প্রাইভেট পড়তে যাচ্ছি মা, শুটিংয়ে কেন যাব? শায়লা চোয়াল শক্ত করে ঠুটে কাঠিন্য ভাব ফুটে বলে উঠলেন, দোতলা থেকে নেমে 10 কদম বাদে কাছারি ঘর, তাতেই এত সাজসজ্জা? মাস্টারের চোখে ভেলকি লাগানোর ধান্দা করছিস তাই না? মনো কপাল কুচকে রাগ দেখিয়ে বলল, কি বলছো মা? শিক্ষক বাবার সমান। কিন্তু ওনার বয়স তো তোমার বাপের সমান না। বলেই পিঠে এক কিল বসিয়ে ধমকে বলে উঠলেন, টিপ খোল হারামজাদি, মাথায় ঘুমটা দে, আর স্যারকে বলবি আগামী মাস থেকে তাকে আর আসতে হবে না, তার হাবভাব সুবিধার না। কিন্তু মা, উনি অনেক ভালো পড়ান। ভালো পড়ানের মাস্টার আইতাছে, তুই ইয়ানা ফাঁসি পড়, লম্বা ঠেঙাল লম্বা থাকবে না তোর, কারেন্টের তারের মতো সোজা টনটনে হয়ে থাকবে, বুঝলি? কাছারি ঘরের কাঠের চেয়ারটায় বসে শার্টের কলার টেনে টুনে ঠিক করলো অঙ্ক মাস্টার পিয়াল। এই বছরে ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স শেষ করেছে সে। ছেলেটা যথেষ্ট মেধাবী, বাবা এলাকার মেম্বার, মানুষজন তাদের সম্মান করে। হাতে প্রচুর অবসর সময় এখন। সাদমান মির্জার অনুরোধে মনো তাকে পড়াতে এসেছিল মাস 3 আগে। মেয়েটা অঙ্কে একদম শূন্য, সাধারণ যোগ বিয়োগ গুণ ভাগে তার মাথায় ঢুকে না। পিয়াল ভেবে পায় না এই মেয়ে প্রাইমারি গণ্ডি কিভাবে পেরেছে। পিয়ালের মাঝে মাঝে ইচ্ছে হয় ঠাটিয়ে চড়িয়ে মেয়েটার সবকটা দাঁত ফেলে দিতে। সারাক্ষণই তার হাত নিষ্পিস করে, কিন্তু মেয়েটা অসম্ভব সুন্দরী। মেয়েটির মিষ্টি হাসি আর চোখের রং ঢং পিয়ালকে কেমন কাবু করে। পিয়ালের বুকে ধরাস ধরাস ঢুল বাজে, অদ্ভুত অনুভূতি শিরায় শিরায় প্রবাহিত হয়। পিয়াল বহু অন্বেষণ করে বের করেছে সে অনুভূতির সঠিক সংজ্ঞা। পিয়ালের মনে মনতার জন্য ভালো লাগার সৃষ্টি হয়েছে। হয়তো এটা ভালোবাসা নয়তো মোহ। পিয়াল এখনো সঠিক শব্দের নাম ঠিক করতে পারেনি, কিন্তু তার আগে মনতার মনে কি আছে তা জানা প্রয়োজন। সেজন্য পিয়াল আকার ইঙ্গিতে প্রশংসা করে মনতার মন বোঝার চেষ্টা করে। পিয়ালের প্রশংসায় মনতা হেসে কুটি কুটি হয়। পিয়াল ঠিক করেছে আরও কয়েকদিন গেলে নিজের মনের কথা জাহির করবে মনতার কাছে, কিন্তু মনতাদের সামনে তারা চুনোপুঁঠি। ধন সম্পদ ক্ষমতা যোগ্যতা কিছুতেই তারা মনতাদের সমান নয়। পিয়াল প্রায়ই মনকে ধমকে অনুভূতিগুলোর গলা টিপতে চায়, কিন্তু বেয়ারা মন কি আর তার শাসন বারণ বুঝে? পিয়ালের ভাবনার মাঝে চামেলি এলো 4 বেলা বিস্কুট নিয়ে। ট্রের মধ্যে বেলা বিস্কুট দেখে পিয়ালের রাগ তরতর করে মস্তিষ্ক ছিল। বেশ স্বাদের এই বিস্কিট বড্ড অপছন্দ তার, কিন্তু মনতার পছন্দ। তাই মনতার সাথে নিজের পছন্দ মেলাতে সেও মনতাকে জানিয়েছিল বেলা বিস্কুট তারও বেশ পছন্দ। এমনকি পোলাও মাংস আর বেলা বিস্কুট একসাথে রেখে তাকে একটা নির্বাচন করতে বললে সে বেলা বিস্কিটই বেছে নেবে। ব্যাস হয়ে গেল কাণ্ড। মনতা তার মাকে এই বিষয়ে জানাতেই রোজ রোজ মিলছে বেলা বিস্কুট। মাস 3 ধরে এই খড়খড়ে বিস্কুট খেয়ে জিভ একদম নষ্ট হয়ে গেছে। আজকাল মুখরোচক খাবারও টেস্ট লাগে না, জিভে শুধু বেলা বিস্কুটের স্বাদ ঘুরে। চামেলি চলে যেতে লম্বা ঘুমটা টেনে মনতা এলো। অদ্ভুত রূপে মনতাকে দেখে গলা ঝাড়ল পিয়াল। এরপর বলে উঠল, এ কি মৌনতা সাবেরি, এত বড় ঘুমটা কেন? মনতা কথার উত্তর না দিয়ে বলল, স্যার সত্যি করে বলুন তো, আমার গানের গলা কি বেসুরা? সবাই দুধ চায়ে চুমুক দিয়েছে পিয়াল। মনতার প্রশ্নে দুধ চা তার নাকে মুখে উঠে গেল। খেতে খেতে মিথ্যা বলা যায় না, কিন্তু সত্যি বললেও পছন্দের মানুষের মন ভাঙবে। তাই বিষম খেয়ে কেশি মাথা চাপড়ালো পিয়াল। এরপর রয়ে শুয়ে বলল,
যে এই কথা বলেছে সে গান বাজনার কিচ্ছু বোঝে না মৌনা। তোমার ওপর জন্মানো হিংসা আর রাগ থেকেই সে এমন কথা বলেছে। তুমিও সবে কান দিও না, তুমি সঙ্গীত সাধনা চালিয়ে যাও, দেখবে একদিন রুনা লায়লাকেও ছাপিয়ে যাবে। মৌনতা সামান্য ভরসা করলো পিয়ালের কথা, এরপর বলল, একটা গান শোনাবো আপনাকে? পিয়াল তাৎক্ষণিক মাথা নাড়ালো। সে গান শুনতে চায় না। এমন আওয়াজ কানে গেলে মাথায় অসহনীয় যন্ত্রণা হয়। পুরোটা সন্ধ্যা মাথা চিনচিনে ব্যথা করে পিয়ালের। মাথা নাড়ানো দেখে মৌনতা চোখ বিস্ফোরিত করলো। ঘটনা ঘটে যাচ্ছে আন্দাজ করে পিয়াল বলে উঠল, আগে গতকালের অঙ্কগুলো সলভ করে দেখাও, এরপর গান শুনবো, নয়তো তোমার সুরের মূর্ছনায় আমি সব তালগোল পাকি। এমন সময় শায়লা এসে উপস্থিত হলো কাচারি ঘরে। সে মৌনতার পাশের চেয়ারটা টেনে বসলো, এরপর বলল, আলাদা গানের মাস্টার আছে বাবা, সেই বরং সুরের রাগে মূর্ছনায় হুশারা। তুমি বরং যেটা পড়াতে এসেছো সেটাই পড়াও। অলরেডি দুবার মুখে চুনকালি মেখেছি, আর মাখতে চাই না। এবার সরাসরি গলায় দড়ি দেব। পিয়াল ভয়ে ইতস্তত করে বলে উঠল, জি 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 আন্টি, বুঝতে পেরেছি। শায়লা কপাল কুঁচকে বলল, তোমার মা আমারে খালা মানে, তুমি আমারে আন্টি বলো কিভাবে? তোমার মায়ের খালা তোমারও খালা, আমাকে ভাবি ডাকবে। মৌনতা তোমার দুঃসম্পর্কের ভাগ্নি, বুঝলে? কপট শায়লার কাছে পিয়াল বিপাকে পড়ল। বলার মতো কিছু না পেয়ে উত্তর করল, রক্তের সম্বন্ধ না থাকলে একটা বলে সম্বোধন করলেই হলো। শায়লা পিয়ালের নখ দর্পণে থেকে ইতিমধ্যে তার মনের বাসনা আজ করে ফেলেছেন। তাই মুঠো ভর্তি টাকা পিয়ালের পানে এগিয়ে বলে উঠলেন, এই মাসের আর 3 দিন আছে। আগামী মাস থেকে তোমার আসার আর প্রয়োজন নেই, নতুন মাস্টার আসতেছে। শায়লার কথা পিয়ালের মাথায় বজ্রপাতের ন্যায় আঘাত করলো। টাকা হাতে না নিয়েই পিয়াল শুধালো, আমি কি খারাপ পড়াচ্ছি আন্টি? শায়লা মাথা নাড়িয়ে বলল, তুমি যথেষ্ট ভালো পড়াও, কিন্তু বাগনা মাস্টার থাকতে টাকা দিয়ে কেন পড়াবো? রন আসছে বাড়িতে, ওই পড়াবে। বলে টাকাগুলো পিয়ালের হাতে গুজে দিয়ে তরতর করে উঠে গেলেন শায়লা। যাবার আগে কড়া চোখে মেয়েকে শাসালেন, পরীক্ষার আগে গান বাজনার নাম আবারও মুখে আনলে গলা টিপে মেরে ফেলবো। জানিস তো কোন বাঘের খপ্পরে পড়তে যাচ্ছিস? তাই ঘিলুতে ভালো করে সব পড়া ঢুকিয়ে নে, নয়তো গালের চামড়ায় ফোসকা পড়ে যাবে। আমি মোটেও ফেরাবো না, কারণ তোর মতো খোদার খাসির লাগাম সেই ধরতে পারবে। আমরা দেওয়ান মির্জাকে ভয় পেলেও সে কিন্তু পায় না, মনে রাখিস। তার চোখের দৃষ্টি দেওয়ান মির্জা স্বয়ং কাঁপে। বলে চলে গেলেন শায়লা। রানার ভয়ে মৌনতার মুখ রক্ত শূন্যতা পাণ্ডু হলো। পিয়াল নিজেও ঘাবড়ে গিয়ে তারা দেখালো। সমীকরণে অঙ্কটা করে দেখাও দেখি, কালোয় হাতে কলমে শিখেছি। মৌনতা বিড়বিড় করে বলল, ভুলে গেছি স্যার। প্রথমবারের মতো মৌনতার মাথায় চাটি মেরে পিয়াল বলে উঠল, তোমার মতো গোবরে ভরা মাথা বাপের জন্য দেখিনি। প্রতিদিন সকালে গামলা ভর্তি গু খাও, যদি একটু বুদ্ধি হয়। পিয়ালের সুন্দর চেহারাটা মৌনতার কাছে এই মুহূর্তে বিশ্রী লাগলো। ইচ্ছে করলো কলমের নিপটা পিয়ালের চোখে গেঁথে দিতে। এর মধ্যে পিয়াল গর্জে উঠল, কি হলো, বই খুলছো না কেন? এবার চোখ বড় বড় করে দাঁত কামড়ালো মৌনতা। এরপর পায়ের কাছে পড়ে থাকা ইট তুলে পিয়ালের মাথায় বসিয়ে বলে উঠল, আমাকে চোখ গরম করে ধমকানো এত বড় স্পর্ধা? হ্যাঁ, পিয়াল গিয়াল শিয়াল। মৌনতা রণমূর্তিতে কেঁপে উঠল পিয়াল। সুন্দরী মৌনতা হঠাৎ কেমন পিশাচিনী রূপেই পরিণত হলো। এদিকে শায়লা রুশির ঘরে ঢোকার আগেই পিয়ালের গগন বিদায়ী চিৎকারে পুরো মির্জা বাড়ি কেঁপে উঠল। ভয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন শায়লা। বাড়িতে উপস্থিত সকল কাজের লোক, দেওয়ান মির্জা নিচে আরও সকলেই দৌড়ে এলো। এসে পিয়ালের রক্ত মাখা মুখশ্রী আর মৌনতার আগ্রাসী রূপ দেখতে পেল। ঘটনার আকস্মিকতায় কিংকর্ত বিমূঢ় হলেন প্রত্যেকে। বই খাতা গুছিয়ে মৌনতা গলা তুলে বলে উঠল, আপনি মোটেও ভালো পড়ান না। 3 মাসে যত টাকা নিয়েছেন সব ফেরত দেবেন, গাধা মাস্টার কোথাকার। বলে পিয়ালের হাত থেকে শায়লার দেয়া টাকা ছু মেরে নিয়ে হনহন করে উঠে চলে গেল। দেওয়ান মির্জা সম্বিত ফিরে পেতেই দৌড়ে পিয়ালের কাছে এসে বলে উঠল,
অঙ্কের মাস্টারকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নেবার ব্যবস্থা কর আক্কু, ছেলেটা বোধহয় মরেই গেল। এদিকে আজ ইংরেজি মাস্টার তাড়াতাড়ি পড়াতে এসেছিল মনতাকে। তার জরুরি কাজ পড়েছে কোথাও। কাচারি ঘরের দরজায় সে এইসব দৃশ্য দেখে সে আলগোছে সটকে পড়ল। যাবার আগে কাজের মেয়ে চামেলিকে বলে গেল, এই বদমেজাজি ডাকাত মেয়েকে আমি আর পড়াবো না। মির্জা সাহেবকে বলবে আমার মাইনেটা বাড়ি গিয়ে দিয়ে আসতে। মির্জা বাড়ির প্রকাণ্ড উঠানের এক কোণে আম গাছের মুঠটা শিকড়ে বসে রোদ পোহাচ্ছে মনতা। সেদিনের ঘটনার পর থেকে বাড়িতে শায়লা তার উপর স্টিম রোলার চালায়। মোটা টাকার বিনিময়ে সেদিন পিয়াল আর তার বাবার মুখ বন্ধ করা গেছে। টুকু ঘটক যেই পাত্র এনেছিলেন পিয়ালের ঘটনা কেন্দ্র করে, সেটাও ফসকে গেছে। সাদমান মির্জা আর শায়লা দুজনেই মেয়ের উপর রেগে বুম হয়ে আছেন। এদিকে মনতার দুই ভাই মাহির আর মইন ফোনেই বোনকে ইচ্ছে মতো শাসিয়েছে। বাড়িতে ফিরে আছড়ে প্যাটে নাড়ি ভুড়ি বের করার হুমকিও দিয়েছে। রঙিন জীবনটা মুহূর্তে কেমন ব্যারং আর পানসে হয়ে গেল মনতার। আম গাছের শিকড় থেকে উঠে দাঁড়িয়ে বাড়ির চারপাশে নজর বোলালো। বিশাল এরিয়া নিয়ে মির্জা বাড়ির অবস্থান। প্রকাণ্ড উঠানের পর দোতলা বিশিষ্ট বিশাল বিল্ডিং। বাড়িটা দেওয়ান মির্জার বাবার আমলের। বাড়ির চারপাশে অসংখ্য ফল ফুলের গাছ। উঠোন পেরোলে লম্বা দিঘি মতন পুকুর। এলাকার আশেপাশের মানুষ এখানে ধোয়াধুয়ির কাজ করে। মাঝে মাঝে হাঁসের পাল সাঁতরে বেড়ায় এ মাথা হতে ও মাথা। উঠোন পেরোলে বিশাল লোহার গেট। গেটের দুই পাশে ফুলের বাগান। বড় বড় জানা অজানা ফুলের সমাগম সেখানে। কালের বিবর্তনেও মির্জা বাড়ির সদম্ভে দাঁড়িয়ে আছে ফতেহপুর গ্রামে। মনতা হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে এলো। এমন সময় কয়েকজন ছোট ছোট ছেলে মেয়ে দৌড়ে এলো। তারা উচ্ছ্বাস ভরা গলায় মনতাকে শুধালো, মনুপুর ডাঙ্গুলি খেলবে? বাচ্চাদের সরল আহ্বানে মনতার মন খারাপ দূরে পালালো। সে তৎক্ষণাৎ রাজি হলো। তাই খেলার জায়গা হিসেবে মনতাদের বাড়ির সামনের রাস্তার ফাঁকা জায়গাটা ঠিক করা হলো, কারণ ওখানে মানুষের তেমন সমাগম নেই। আর এই রাস্তায় সচরাচর কেউ হাঁটেও না। শুধু মির্জাবাড়ির মানুষজন নিজেদের সুবিধার্থে শর্টকাট হিসেবে এই রাস্তায় বাজারে যায়। একে একে ডাঙ্গুলি পিটতে লাগলো সকলে। যারটা যত দূরে যায় তার তত উচ্ছ্বাস। এভাবে খেলতে খেলতে মনতার সময় এলো। মনতার গর্তে ডাঙ্গুলি রেখে হাতের লাঠি দিয়ে খুঁচিয়ে উপরে তুলল। এরপর বসালো শক্ত বাড়ি। ডাঙ্গুলি অনেক দূরে চলে গেল। পার করলো বাকি বাচ্চাদের গণ্ডি। দ্বিতীয়বারও তারই পালা। এবার আরও পূর্ণ উদ্যমে বাড়ি বসালো মনো। কিন্তু ঘটল বিশাল বিপত্তি। মনতার ডাঙ্গুলি হঠাৎ ঝনঝন শব্দ তুলল। চারপাশের উচ্ছ্বাস মুহূর্তেই পিনপত নীরবতায় ছেয়ে গেল। পেছনের বাচ্চাগুলো ভয়ে জড়সড় হয়ে মনতার পেছনেই লুকিয়ে পড়ল। ঘটনা কি হলো বুঝতে সামনে তাকালো মনো। তাকাতেই তার হাতের লাঠি মাটিতে খসে পড়ল। ভয়ে কান্না পেল তার। সর্বাঙ্গ ঝাঁকুনি দিয়ে কেঁপে উঠল। ধীরে ধীরে পেছাতে লাগলো মনো, কিন্তু মোটা কাঁঠাল গাছটায় তার পিঠ ঠেকে গেল। বাচ্চাগুলো মনো তার জামা খামচে ধরে গাছের পেছনে লুকালো। ধীরে ধীরে নিজের কালো রঙা জিভ থেকে কপাল চেপে ধরে বের হলো রণ। গাড়ির দরজাটা সপাটে লাগিয়ে সামনের ফ্রন্ট কাজটা পরখ করলো। ডাঙ্গুলির আঘাতেই তার চূর্ণ বিচূর্ণ। রণর কপাল গড়িয়ে রক্ত ঝরে শ্যামরঙা হাতটাও রঙিন হলো। সেই রক্তাক্ত কপাল নিয়ে মনতার সামনে দাঁড়ালো রণ। ভয়ে মনতা মনে মনে বলে উঠল, আল্লাহ, আমার মরণ দাও, নইলেই আজরাইল আমাকে চিবিয়ে খেয়ে ফেলবে। কিন্তু মৌনতার মরণ হলো না। দোয়া ইউনুস পড়তে গিয়ে গুলে ফেলল মৌনতা। লা ইলাহা ইল্লা আনতার পর আর কিচ্ছু মনে নেই তার। ভয়ে কেঁদে ফেলল মৌনতা, কিন্তু শব্দ হলো না। রণ একদম মৌনতার সম্মুখে এসে দাঁড়ালো। মেয়েটার ফর্সা কপালে, নাকে আর চিবুকে মুক্ত দানার ন্যায় ঘর্মবিন্দু জমে গেছে ইতিমধ্যে। গাল দুটো পাকা টমেটোর ন্যায় হলো। গলার কণ্ঠাহার ভেসে উঠল। এরপর চোখ খিচে বুঝে জামা খামচে ধরল। মৌনতার ভয়ের তো মুখ দেখে রণ শুধালো, খুব ভয় করছে? তোকে কিছু বলেছি এই পর্যন্ত? মৌনতা চোখ বুঝেই মাথা নাড়ল। রণ ঠুটিলিয়ে শব্দহীন হাসল। এরপর আবার চোখ রাঙিয়ে বাচ্চাগুলোকে সরতে ইশারা করলো। রণর ইশারা পেয়ে মনুকে ফেলে বাচ্চাগুলো পাগার পার হলো। রণ মনতার একদম কাছে এসে হিসিয়ে বলল, এবার তোকে একেবারে মেরে তবেই ফিরবো আমি। দিন দিন বড্ড বেয়ারা হচ্ছিস তুই।
চোখ মেলে দেখ কিভাবে ওয়েলকাম করেছিস আমায়। মৌনতা ভয়ে ভয়ে এক চোখ খুলল, এরপর আরেকটা। ভ্রুয়ের উপর অনেকখানি কেটে গেছে। এবার সত্যি সত্যি অপরাধ বোধ কাজ করলো মনোর। মানুষটা এতদিন বাদে বাড়ি এলো, আর সে এভাবে তাকে আঘাত করলো। মৌনতা নিজেকে স্বাভাবিক করে রনর হাত চেপে ধরলো, এরপর অনুরোধ করে বলল, ইচ্ছে করে করিনি ভাইয়া, যদি জানতাম আজ তুমি আসবে তবে বাড়ির বাইরেও বের হতাম না। বড় মাকে কিছু বলো না প্লিজ, আমি তোমাকে 100 টাকা দিব, সেই সাথে তোমার কপালে ব্যান্ডেজ করে দিব, মায়ের দুধের কসম। রনর হাসি পেল প্যাট ঠেলে, কিন্তু নিজেকে কন্ট্রোল করে চোখ মুখে কাঠিন্য এনে বলল, কাউকে কিচ্ছু বলবো না, এক শর্তে। কি শর্ত? যখন যেভাবে ডাকবো ওভাবেই তোর আমার সামনে হাজির হতে হবে। পালিয়ে বেড়াতে পারবি না, বল রাজি? মনো ফাঁকা ঢুক গেলে বড় বড় চোখে রনর পানে তাকিয়ে রইল, এরপর মাথা উপর নিচ করে কম্পিত গলায় বলল, রাজি। এবার যাই। যা। মির্জাবাড়ির প্রধান বড় বসার ঘরে বসে বসে এক মনে পত্রিকা পড়ছেন দেওয়ান মির্জা। পাশে আদনান মির্জা ব্যবসায়িক খাতা খুলে টাকা পয়সার হিসাব মিলাচ্ছেন। রাহনুমা ধীর গতিতে এক কাপ চা এগিয়ে এনে শুধালো, নাস্তা দেব? আদনান মির্জা না বোধক মাথা নাড়িয়ে পুনরায় কাজে মন দিলেন। কাজের ছেলে আক্কাস অতন্দ্র প্রহরীর ন্যায় দেওয়ান সাহেবের মাথার কাছে দাঁড়িয়ে এদিক সেদিক নজর বুলিয়ে ফিসফিস করে বলে উঠল, চামেলি আজ সকালে জ্যান্ত পিঁপড়া খায় নাই নানা যান, ওরে শাস্তি দিমো, হাত পা বাইন্দা ফালাই রাখমো। আক্কাসের হয়তো কথায় চোখ গরম করে একবার উপরে তাকালেন দেওয়ান মির্জা, এরপর পুনরায় পত্রিকা পড়ায় মন দিলেন। রান্নাঘর থেকে আছড়ে হাত মুছতে মুছতে বেরিয়ে এলেন শায়লা। মনতাকে কোথাও দেখা যাচ্ছে না, কোথায় কোন কাজে যোগদান করেছে কে জানে। মনে ভারাক্ত সংকোচ নিয়ে দরজার কাছে আসতেই লম্বা লম্বা পা ফেলে ভেতরে ঢুকলো রণ। রণকে দেখে শায়লা বিস্ফোরিত নেত্রে তাকিয়ে বড় গলায় বললেন, রন, সে কি রে বাবা, তোর কপাল কাটলো কি করে? শায়লার মুখে রণ নাম শুনে সকলেই উঠে দাঁড়িয়ে দরজায় তাকালো। রাহনুমা কেবলই নিজের ঘরে পা বাড়িয়েছিলেন, ছেলে এসেছে শুনে দ্রুত পায়ে নামলেন। আদনান মির্জা রণর সম্মুখে দাঁড়িয়ে ব্যস্ত গলায় শুধালেন, একটা ফোন করে আসবে না? আর এমন অঘটন কিভাবে হলো? একে একে সকলেই ব্যস্ত হলো, সেই সাথে রণকে জড়িয়ে কেঁদে উঠলেন রাহনুমা। ছেলে যতক্ষণ বাড়ির বাইরে থাকে তিনি মনে শান্তি পান না, সারাক্ষণ মনটা খুগায়। এই বুঝে কোনো খারাপ খবর আসে, দেহে প্রাণ থাকে না। ছেলের আগত বিপদ চিন্তা করে কাঁদতে কাঁদতে তিনি সারা বছর অসুস্থ রোগী। বছরে 1-2বার সাক্ষাৎ পাওয়া যায় ছেলের। তোর মধ্যেও ছেলে এমন আহত হয়ে ফিরলে মাতৃ হৃদয়ে কিরূপে সয়। মনতা দূর থেকে দাঁড়িয়ে সবটা দেখে ভয়ে ঘাবড়ে উঠল। যদি রানা মুখ খুলে তবে শায়লা বাড়িতে নাচন কুদন করে বিচ্ছিরি অবস্থা তৈরি করবে, পিঠেও পড়বে কয়েক ঘা। আদরের ছেলে রেহানো আঘাত রেহনুমা বা আদনান মির্জা কেউই মানবে না। নিজের কপালে শনি লেগে গেছে ভেবে আলগোছে পালাতে চাইল মৌন, কিন্তু শায়লা গলা বাড়িয়ে ডাকল, এখানে আয় মৌন। মায়ের গম্ভীর ভারী ডাকে মনু তার শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। সে গাছের পেছনে লুকিয়ে পড়তে চাইল, কিন্তু পারল না। মনে মনে উপরওয়ালাকে ডাকতে ডাকতে কম্পিত ত্রস্ত পায়ে বসার ঘরে উপস্থিত হলো। ভীরু চোখে একবার মিলিটারি পুরুষটাকে দেখল, এখনো কপাল থেকে বিন্দু বিন্দু রক্ত ঝরছে। শায়লা মনু তার বাহু খামচে ধরে সন্দিহান চোখে সকলের সামনে শুধালো, রনর সাথে তোর দেখা হয়েছে সবার আগে? শায়লা যথেষ্ট বুদ্ধিমতী রমণী, মানুষের চোখ মুখ দেখে মনের ভেতরে লেখা পড়ে ফেলার অদ্ভুত ক্ষমতা আছে এই চতুর মহিলার। রণ ঘটনা পাল্টে দিতে মনু তার পাংশু মুখের পানে তাকিয়ে ফট করে বলে উঠল, ওর সাথে আমার দেখা হয়নি ছোট মা। গ্রামের কোনো বাচ্চা ভুলে বল মেরেছে আমার চলতি গাড়িতে, কাজ ভেঙে আমার কপাল কেটে গেছে। আর আমি এমন হুট করেই চলে আসি তা তো তোমরা সকলেই জানো। রণর উত্তরে শায়লা নিঃশব্দে মনু তার বাহু ছেড়ে দিয়ে দিল, কারণ মনুতা আর রণর সম্পর্ক এতটাও আমি দুধে নয় যে মৌনতাকে সে বাঁচাতে চাইবে মিথ্যা বলে। বরং এমন কাণ্ড মৌনতা ঘটালে রণ নিজে তাকে টেনে হিচড়ে নিয়ে এসে বিচার বসত সকলের সামনে। শায়লা তপ্ত শ্বাস ছেড়ে বলে উঠল, ঘর থেকে স্যাভলন তুলোর বক্সটা নিয়ে আয় মৌন। মৌনতা যেন হাফ ছেড়ে বাঁচল। সে পরিমরি করে সিঁড়ি বেয়ে উপরে উঠল।
রনকে জোর করে একটা সোফায় বসানো হলো। এরপর তার যত্ন আত্মের ব্যবস্থা করা হলো। মনতা জরুরি মেডিসিন বাক্স নিয়ে শায়লার হাতে দিল। রেহনুমা ছেলের সংখ্যায় কেঁদে চলেছেন। কোন বাচ্চাই ব্যাটাইমে বল খেলছিল তা নিয়ে হম্বিতম্বি শুরু করলো আক্কাস। সেই বাচ্চাকে খুঁজে বের করার প্রতিশ্রুতি জারি করে রনর উদ্দেশ্যে আক্কাস বলল, ওই বজ্জাত বাচ্চাগুলারে যদি বাড়ির প্রশ্নকীর্ণের মধ্যে না চুবাইছি তাইলে নাম বদলাইয়া ফালামো। মিলিটারি ভাইজান, আপনি খালি কোন জায়গায় এই ঘটনাটা ঘটেছে? আদনান মির্জা হাত উঁচিয়ে বলে উঠলেন, আহা কাজ, এসব চিৎকার চেঁচামেচির এখন করিস না তো। তুই বাইরে যা, ছেলেটা এত দূর থেকে এসেছে, ওকে একটু শান্ত থাকতে দে। আক্কাস আদেশ মেনে বাইরে গিয়ে দাঁড়ালো। রনর শয়লাকে অনুরোধের স্বরে বলে উঠল, ছোট মা, কি রান্না করেছো? আমাকে ভাত দাও, খুব খিদে পেয়েছে। খুব ভোরে বেরিয়েছি, এখন প্রায় সন্ধ্যা। বলে শালার হাত থেকে বাক্স কেড়ে মনতার উদ্দেশ্যে বলল, মৌন, তুই বরং আমার ক্ষতটা পরিষ্কার কর। সারাদিন বসে বসে খেয়ে গায়ে মেলা চর্বি জমিয়েছিস, দেখি একটু কাজ কর তো। শায়লা মাথা ঝাঁকিয়ে উঠে গেলেন খাবার আনতে। মনতা কাপা হাতে তুলো নিয়ে জলে স্যাভলন মিশিয়ে ভয়ে ভয়ে কপালের কাছে হাত দিল। এরপর চোখ খিচে বন্ধ করে কপালে তুলো ছোয়ালো। মনতার এমন নরণচরণহীন কাজে রণ দাঁত চিবিয়ে বলল, ব্যথা আমি পেয়েছি মৌন, তুই না। তাই নড়বড়ে কাজ বাদ দিয়ে তাড়াতাড়ি কর। আমার ফ্রেশ হতে হবে, অনেকটা পথ জার্নি করে এসেছি। চোখে বড্ড ঘুম আমার। রণর ধমকে চোখ খুলে হাত চালালো মনতা। মাঝে মাঝে ক্ষততে জুড়ে ব্যথা দিয়ে ফেলল, কিন্তু রনন দাঁত চেপে সব শুয়ে নিল। যখন পরিষ্কারের কাজ শেষ করে ক্রিম মাখিয়ে ব্যান্ডেজ করতে উদ্যত হলো মনতার, ঠিক সেই সময় কালো মণিদয়ের সাথে সাক্ষাৎ হলো মনতার। রনর চোখ দুটোর ভাষা বড্ড কঠিন। মনে হচ্ছে চোখের মাধ্যমে মনুকে অনেক কিছু বোঝাতে চাইছে সে, কিন্তু ঘিলুহীন মনতা একটা কথাও বুঝতে পারছে না। হঠাৎ কি হলো কে জানে। ছু মেরে মনতার হাত থেকে ব্যান্ডেজ কেটে নিয়ে রণ বলে উঠল, সরে যা সামনে থেকে, তোকে দেখলেই চরম মেজাজ চটে যায়। রণর শীতল ঠান্ডা হুমকিতে মনো ভয়ে ভয়ে সটকে পড়ল। দেওয়ান মির্জা এতক্ষণ পর মুখ খুলে শুধালেন, এতদিন কোথায় ছিলে? একটা ফোনও তো দাও না কোনো দিন। বেঁচে আছো নাকি মরে গেছো সেটাও খবর পাই না। তোমার মা তোমার চিন্তায় কাঁদতে কাঁদতে আত্মরা হয়ে বেঁচে আছে। এমন চাকরির কি খুব দরকার ছিল তোমার? রণ নিজের কপালে ব্যান্ডেজ লাগাতে লাগাতে বলে উঠল, দেশকে আমি বড্ড ভালোবাসি দাদা ভাই। সব জেনে শুনেই আমি এই পেশায় হাত বাড়িয়েছি। দেশের মানুষের সুরক্ষায় মৃত্যুকে আলিঙ্গন করতেও ভয় নেই আমার। আর কারোর সাথে চাইলেই আমি যোগাযোগ করতে পারি না। যেসব জায়গায় আমি থাকি ওখানে নেটওয়ার্কও খুব একটা নেই বললেই চলে। কোথায় ছিলাম, কি করছিলাম এসব আমায় জিজ্ঞেস করো না। এসব বলা নিষেধ আছে দাদু। দেওয়ান মির্জা মাথা চুলকে হাত ইশারায় বলে উঠলেন, ঠিক আছে, জিজ্ঞেস করব না। তোমার জন্য আমার বড় ভাইয়ের বিয়ের অনুষ্ঠান আটকে আছে 7 মাস ধরে। তুমি চাইলে আগামী সপ্তাহে ওদের বিয়ের ব্যবস্থা করতে চাই। আসো তো নাকি? রণ মাথা ঝাঁকিয়ে বলল, আমি অনেক দিন আছি। আমার জন্য যেসব কাজ ঝুলে আছে তা একটা একটা করে শুরু করো। শায়লা হাসি মুখে টেবিলে গরম গরম খাবার সাজিয়ে বলে উঠল, ফ্রেশ হয়ে খেতে আয়। তোর পছন্দের ছোট মাছের চচ্চড়ি আছে পাতে, আর মহিষের ঘন দুধের টক দই। রণ চারপাশের উৎসুক চোখ মুখ ছাপিয়ে নিজের ঘরে গিয়ে ফ্রেশ হলো। এরপর ফিরে এসে টেবিলে বসলো। খেতে খেতে গলা উঁচিয়ে রণ ডাকলো, একটু লেবু দিয়ে যা মৌন, অনেক আরাম করেছিস। এবার আমার একটু সেবা যত্ন কর। বহুদিন বাদে তোদের বাড়িতে বেড়াতে এলাম। মনু দৌড়ে রান্নাঘরে গিয়ে লেবু কেটে এনে রণর পাতে তুলে মিনমিন করে শুধালো, কতদিন থাকবে? আয়েশ করে ভাত চিবোতে চিবোতে রণ জবাব দিল, যতদিন তোর ঘিলুতে অঙ্ক ইংরেজি না ঢুকছে ততদিন। আর কত ফেল করবি? ফেইল নামক জিনিসটাও আজকাল তোকে দেখে লজ্জা পাচ্ছে, তাই বাধ্য হয়ে তোকে পাশ করানোর দায়িত্ব নিতে হচ্ছে। বলি পুনরায় খাওয়ায় মন দিল। এরপর আবারও বলে উঠল, বই নিয়ে আমার ঘরে আয়, দেখি কি সমস্যা তোর। রণর রুমে গিয়ে অঙ্ক ইংরেজি পড়তে হবে ভাবতেই মনতার চোখ গোল হলো, সেই সাথে ভয়ে রক্তিম গাল ফ্যাকাশে হলো।
সে বাচ্চার তাগিদে শায়লার পানে তাকালো। শায়লা একবার দেওয়ান মির্জার পানে তাকালো, একবার মৌনতার পানে। দুজনের চেহারায় বাংলার পাঁচের মতো। শায়লার জ্বলন্ত অঙ্গারের ন্যায় মনটা এবার বোধ হয় একটু আরাম পেল। মনে মনে পৈশাচিক হাসল সে। দাদা নাতনিকে আচ্ছা শাস্তা করা গেল এবার। মনের ভাবনা মনে ফেলে দাঁত কর্মর করে শায়লা বলে উঠল, মাথার গোবরগুলো পারলে সাফ করে দিস বাবা। গোবরের গন্ধে সমাজে টিকতে পারছি না। এবারও ফেল মারলে তোর চাচা আর আমি গলায় দড়ি দেব। এই বাড়িতে এই মেয়েকে কেউ শাসন করতে পারে না। বেশি আদরে লাফিয়ে চলা বান্দরের মতো পরিণতি হয়েছে। পারলে একটু বোঝদার আর স্থির বানাস। প্রয়োজনে কাঁচা কুঞ্চি পিঠ ফাটিয়ে দে। আমি বিন্দু মাত্র অভিযোগ করব না। আমি তো আর শাসন করতে পারছি না, তাই তোর হাতে সমস্ত দায়িত্ব তুলে দিলাম। যদি চাস ছোট মা বেঁচে থাকুক, তবে যা যা বললাম সব অক্ষরে অক্ষরে পালন করিস। বলে টক দই তুলে দিল রানুর পাতে। এদিকে মায়ের এখনো আশকারায় মনতার শরীর থরথর করে কাঁপল। সে বাঁচতে চাইলো এই হিংস্র পুরুষের খপ্পর থেকে। সে অনুনয় করে দেওয়ান মির্জাকে বলে উঠল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।